আগামী ডিসেম্বরে অর্থাৎ নির্বাচনী যে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা, ২৬ সালের ফেব্রুয়ারির সম্ভব নির্বাচনের যে টাইমলাইন ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের যে অভিযাত্রা, গণ আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে আমাদের এই হাজার হাজার কোটি কোটি মানুষের আত্মদানের সুফল যদি ফিরিয়ে আনতে হয়, জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আমাদের সেই আশা আমাদের পূরণ করতে হবে। কিন্তু প্রোভাইডেড আমরা বলেছি বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নতুন সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠন করা, যার ভিত্তিতে নতুন একটি রাষ্ট্র, নতুন একটি বাংলাদেশ তৈরি হবে। যে রাষ্ট্রযন্ত্র, যে রাষ্ট্র কাঠামোয় যারাই নির্বাচিত হয়ে যাবেন তারা আর নতুন করে ফ্যাসিস্ট হবে না, নতুন কোনো হাসিনার পয়দা হবে না, এমন একটি রাষ্ট্র কাঠামো রাজনৈতিক এবং সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়েই তৈরি করতে হবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচিত হওয়ার পরে জাতির কাছে কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থার এমন সংস্কার করব যে সংস্কার করার মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। ফলে এই সরকার যেমন জন আকাঙ্ক্ষার প্রতিফলন, আগামী নির্বাচনে তার প্রতিফলন ঘটতে গেলে জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে ৩ মাস ধরে চেষ্টা করে যেসব সাংবিধানিক রাজনৈতিক বিষয়ে একমত হয়েছেন, আর মেজর কিছু পলিটিক্যাল ইস্যুতে এখনো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, সেখানে একটা ঐক্যমত্য তৈরি করে আমাদের সংবিধানকে, রাষ্ট্রকে, রাজনীতিকে, ইলেকট্রাল প্রসেসকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, অ্যান্টি করাপশন কমিশনকে, সব কিছুকে এমনভাবে সাজানো দরকার যেখানে একটি সুশাসন, একটি দুর্নীতিমুক্ত প্রশাসন, একটি ইনসাফপূর্ণ বৈষম্যহীন একটা ন্যায্য মানুষের জন্য মানবিক বাংলাদেশ তৈরি হতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের পথে কোনো রাজনৈতিক দল নিজেদেরকে খুব এত বড় মনে করেন, নির্বাচনের আগেই মনে হয় যেন তারা ক্ষমতায় চলে গেলেন, ক্ষমতার কাছাকাছি মনে করে তারা যা বলবেন তাই যেন হতে হবে। বাংলাদেশে প্রায় ৩১টি দল এই সংস্কারের কার্যক্রমে ঐক্যমত্য কমিশনে সহযোগিতা করছেন। ২৫-২৬টি দলের যে সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে, বাকি গুরুত্বপূর্ণ কিছু মেজর জায়গায় কিছু কিছু দলের আপত্তির কারণে এই প্রচেষ্টা এখনো সফলতার মুখ দেখতে পাচ্ছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি কমনলি কেউ হয়তো বলেছে আপার হাউজে, কেউ হয়তো বলেছে লোয়ার হাউজে, কমনলি প্রত্যেকটি ভোটের মূল্যায়ন, কালো টাকা, পেশি শক্তি, একটা রিচ পার্লামেন্ট, কোয়ালিটি পার্লামেন্ট করার প্রয়োজনে আমরা এই দেশে পিআর পদ্ধতির দাবি করেছি। পৃথিবীর ৯১টার বেশি দেশে পিআর পদ্ধতি চালু আছে, ঠিক আছে। অনেকে বলছেন পিআর পদ্ধতিতে কিছু প্রবলেম আছে, স্বতন্ত্র প্রার্থী কীভাবে হবে, সরকার ঝুলন্ত হবে। ৬টা পদ্ধতি আছে পিআরের। আমরা যদি কমনলি একমত হয়ে যেতে পারি তাহলে এটাও আলোচনার ভিত্তিতে কিন্তু প্রয়োজনে সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করে কোনো বিধি পরিবর্তন করে আমরা এই সব সমস্যার সমাধান করতে পারি। শর্ত তো আমাদেরকে আগে একমত হতে হবে। কিন্তু আমরাই যদি এত শক্ত হয়ে যাই তাহলে তো জাতীয় সংকট কিন্তু সমাধান হবে না। সেজন্য এখনও সময় আছে। আমরা দেখতে পাচ্ছি গতকালকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে কিছুটা নমনীয় হয়ে একটা সুরাহার পথে যাচ্ছে। যেসব বিষয়গুলো এখনও অসমাপ্ত, অনিষ্পন্ন, আগামী বৈঠকে আশা করি আমরা যদি একটু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজের নীতিতে আমরা নিজেরা নমনীয় হয়ে জাতির সামনে যদি আর কোনো মহাসংকট তৈরি হয়, এই নির্বাচনে যদি বাধাগ্রস্ত হয়, এরকম অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার কোনো দলীয় নয়, তার অধীনে যদি আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে জাতির সামনে কিন্তু আবার একটা কঠিন পরীক্ষা এসে পড়তে পারে। সেজন্য সকল রাজনৈতিক দল, জনগণ, সরকার প্রধান, ঐক্যমত্য কমিশনের প্রধান, তার সঙ্গে যারা আমরা কাজ করছি, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অন্তত অধিকাংশ রাজনৈতিক দল, জনগণের যে ম্যান্ডেট যেটা বোঝা যায়, যে সার্ভেগুলো হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে কী মতামত আসছে, এর প্রতি শ্রদ্ধা রেখে এমন সংস্কার, এমন কিছু নিয়ম পদ্ধতি আমরা এই জুলাই সনদে অন্তর্ভুক্ত করি যেন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার জন্য লিগাল এক্সপার্টরা যেসব মতামত দিয়েছেন, সংবিধান আদেশ, কনস্টিটিউশন অর্ডারের কথা ছিল, রেফারেন্ডাম, গণভোটের কথা ছিল, সেই সব আলোচনা এখন একটা প্রায় চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি গণভোটের
মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি হতে পারে। সেখানে প্রশ্ন আসছে, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে কি পদ্ধতিগত জটিলতা আসতে পারে, সেটাও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে এই নির্বাচন হয়ে গেলে তাহলে নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে জুলাই সনদের সব বিষয়গুলো বাস্তবায়িত হবে কিনা, নাকি যারাই নির্বাচিত হবেন তারা এসে আবার নতুন কোনো প্রতিবন্ধকতার কারণ ঘটাবেন কিনা, এই সব ফাঁক ফোকরকে বন্ধ করে সিদ্ধান্তের পূর্বে যারা ঐক্যমত্য কমিশনে কাজ করছেন আমাদের সকলকেই এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। আমি মনে করি কোনো রাজনৈতিক দলের উচিত নয় রাজনীতিতে নতুন করে কোনো সংকট তৈরি হয় এমন পথে যাত্রা করা। সেজন্য আমরা শুধু বক্তৃতায় বলবো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু কাজের সময় আমরা দেখি যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই ব্যক্তির স্বার্থের চেয়ে, দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ যদি বড় করে আমরা দেখতে পারি, তাহলেই হয়তো আমরা জাতির এই সংকটে একটা ঐক্যমত্য জায়গায় ইনশাল্লাহ আমরা পৌঁছাতে পারবো।